আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উৎপাদনের বিভিন্ন টপিকস, যেমন মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন। তো প্রথমে চলো আমরা মোট উৎপাদন নিয়ে আলোচনা করি। আমরা জানি উৎপাদন অপেক্ষক নির্ভর করে সাধারণত ভূমি এবং শ্রমের উপর। এখানে কিউ সমান সমান ফাংশন অফ এল কমা কিউ কে, এখানে এল হচ্ছে শ্রম আর কে হচ্ছে ক্যাপিটাল বা মূলধন। এখন আমরা যদি শুধু শ্রমকে বিবেচনা করি, তাহলে শ্রমের বিভিন্ন একক নিয়োগ করার দ্বারা যে বিভিন্ন পরিমাণ উৎপাদন পাব, এই উৎপাদনের সমষ্টি হচ্ছে মোট উৎপাদন। দেখো, এখানে পাশে একটি চার্ট আছে। এই চার্টে দেখো, শ্রম যখন 1 একক উৎপাদন তখন 5, শ্রম যখন দ্বিতীয় পর্যায়ে 2 একক উৎপাদন তখন 4 একক, যখন 3 একক তখন উৎপাদন 3। এভাবে 5, 4, 3 যোগ করে শ্রমের মোট উৎপাদন আমরা 12 পাবো। অর্থাৎ শ্রমের উপকরণের বিভিন্ন একক নিয়োগ করার ফলে যে উৎপাদন পাওয়া যায় তার সমষ্টি হচ্ছে মোট উৎপাদন। তারপরে আসো গড় উৎপাদন। আমরা একইভাবে যেরকম উপযোগ চ্যাপ্টারে শিখেছিলাম, মোট উপযোগ, গড় উপযোগ, প্রান্তিক উপযোগ, ওই উপযোগের সাথে এই উৎপাদনের এই টপিকসগুলো সাদৃশ্যপূর্ণ। তাহলে এবার চলে আসো গড় উৎপাদন। তো একইভাবে গড় উৎপাদন আমরা জানি মোট উৎপাদনকে ওই উপকরণের দ্বারা ভাগ করলে যা পাওয়া যাবে সেটা হচ্ছে গড় উৎপাদন। এখন যদি আমরা শ্রমের গড় উৎপাদন বিবেচনা করি, তাহলে মোট উৎপাদনকে শ্রমের পরিমাণ দ্বারা ভাগ করলে পাওয়া যাবে গড় উৎপাদন। বোঝা গেল নিশ্চয়ই। এবার আসো আমরা প্রান্তিক উৎপাদন নিয়ে আলোচনা করি। তোমাদের নিশ্চয়ই প্রান্তিক উপযোগ মনে আছে। সেখানে ছিল যে অতিরিক্ত 1 একক ভোগের পরিমাণ বৃদ্ধির ফলে মোট উপযোগ যতটুকু পরিবর্তন হয়, সেই পরিবর্তনটাই হচ্ছে প্রান্তিক উপযোগ। ঠিক একইভাবে এখানে যেহেতু উপকরণ এবং উৎপাদনের সম্পর্ক, তাই উপকরণের অতিরিক্ত একক বৃদ্ধির ফলে মোট উৎপাদন যতটুকু বৃদ্ধি পায় বা পরিবর্তন হয়, সেই পরিবর্তনটা বা বৃদ্ধিটাই হচ্ছে প্রান্তিক উৎপাদন। যদি আমরা শ্রমের বিবেচনা করি, তাহলে শ্রমের প্রান্তিক উৎপাদন হবে মোট উৎপাদনের পরিবর্তন পরিমাণ বাই শ্রমের পরিবর্তনের পরিমাণ। অথবা আমরা যদি মূলধনের প্রান্তিক উৎপাদন বিবেচনা করি, তাহলে হবে মোট উৎপাদনের পরিমাণ বাই মূলধনের পরিবর্তনের পরিমাণ। এই উভয়ের ভাগফলই হচ্ছে প্রান্তিক উৎপাদন। আচ্ছা, এখন আমরা এই মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখাচিত্রের সাহায্যে শিখব। এবার দেখো, আমরা এই মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন প্রথমে সারণী থেকে নির্ণয়, পরবর্তীতে সেই তথ্য থেকে রেখাচিত্র অঙ্কন করব। তো প্রথমে দেখো, এখানে আমরা সারণীতে দেখি, প্রথমে আছে শ্রম ও মূলধনের পরিমাণ, তারপর হচ্ছে মোট উৎপাদন, এখানে প্রান্তিক উৎপাদন। তো যখন একজন শ্রমিক, ধরে নিই এখানে মূলধন স্থির, একজন শ্রমিক নিয়োগ করা হয়, তখন এটার 100 টাকা সমপরিমাণের খরচ, যেখানে উৎপাদন হয় 12 একক। পরবর্তীতে 2 জন 200 টাকা খরচের 100 টাকা করে, তাহলে মোট উৎপাদন হবে 22 একক। তদ্রূপ 3 জনের ক্ষেত্রে হবে 30 একক উৎপাদন, এবং 4 জনের ক্ষেত্রে উৎপাদন হবে 36 একক। এখন প্রথমে আমরা প্রান্তিক উৎপাদন নির্ণয় করি। যেহেতু প্রথমে উৎপাদন হচ্ছে 12, তাহলে প্রান্তিক উৎপাদনও হবে 12 একক। ঠিক আছে। তারপরে দেখো, যেহেতু এইবার 12, পরবর্তী উৎপাদন 22, তাহলে 22 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 10। তাহলে প্রান্তিক উৎপাদন হবে এক্ষেত্রে 10। ঠিক আছে। তারপরে 22 থেকে 30, তাহলে পরিবর্তন কত?
উৎপাদনের 8, তাহলে পরবর্তী হবে 8, তারপরে 30 থেকে 36, তাহলে পরিবর্তন কত? 6, তাহলে প্রান্তিক উৎপাদন এখানে হবে 6 একক। এখন আমরা এই মোট উৎপাদনে এবং প্রান্তিক উৎপাদনের এই সারণী দ্বারা রেখচিত্র অঙ্কন করি। ঠিক আছে, তাহলে এই পাশে আমরা একটা গ্রাফ অঙ্কন করি। এখানে দেখো, এখানে এক পাশে উৎপাদন এবং অন্য পাশে শ্রম ও মূলধন বিবেচনা করা হয়েছে। অবশ্যই খেয়াল রাখতে হবে ভূমি অক্ষে হবে শ্রম ও মূলধন অর্থাৎ উপকরণ, আর লম্ব অক্ষে হবে উৎপাদন। তাহলে প্রথমে দেখো, যখন 100 টাকা সমপরিমাণ খরচ, তখন আমার উৎপাদন কত? মোট উৎপাদন 100 টাকা, যখন উপকরণ নিয়োগ মোট উৎপাদন তখন 12, অর্থাৎ এই 100 এবং 12-র মধ্যে একটা সম্পর্ক নিয়ে একটা পয়েন্ট পেলাম। তার পরবর্তীতে যখন 2 × 100 অর্থাৎ 200 টাকা শ্রম ও মূলধন নিয়োগ, তখন মোট উৎপাদন 22, অর্থাৎ 2 এবং 22-এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তাহলে এইখানে একটা পয়েন্ট পেলাম। আচ্ছা, তারপরে যখন একইভাবে 3 একক, 3 × 100 অর্থাৎ 300, তখন মোট উৎপাদন 30, ঠিক আছে, এবং 300-র মধ্যে একটা পয়েন্ট পেলাম এইখানে। তারপর যখন একইভাবে 400, তখন 36, 400 আর 30, 36, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম 36-এর। এই 36 এবং 400-র মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই একটা পয়েন্ট পেলাম। এখন এই পয়েন্টগুলো যোগ করে যে রেখা পাবো, আসলে এটা কি দাঁড়ায়? এইভাবে। আচ্ছা, তাহলে এটা কি রেখা পেলাম? এটা হচ্ছে টিপি রেখা। ঠিক আছে, তারপরে প্রান্তিক রেখা অঙ্কন করার জন্য আমরা একইভাবে এই চারটাকে এখানে সাজাই। এখানে ভূমি অক্ষে শ্রম ও মূলধন নিলাম, আর উপর নিলাম প্রান্তিক উৎপাদন। তাহলে দেখো, প্রথম যখন 100 একক, তখন প্রান্তিক উৎপাদন আমার কত? 12 একক। তাহলে এখানে 10 আছে, 10-এর চেয়ে একটু উপরে যাবে, এখানে হচ্ছে 12। তাহলে 100 এবং এই 12-র মধ্যে সম্পর্ক, একটা পয়েন্ট পেলাম এভাবে যোগ করে। ঠিক আছে, এটার নাম দিলাম এ। তার পরবর্তীতে যখন 200 একক, তখন হচ্ছে প্রান্তিক উৎপাদন 10, তাহলে 200 এবং 10-এর মধ্যে সম্পর্ক। ঠিক আছে, এই আর একটা পয়েন্ট পেলাম, এটার নাম দিলাম বি। একইভাবে যখন 300, তখন প্রান্তিক উৎপাদন 8, তাহলে এখানে 8 ধরে নিলাম। ঠিক আছে, 8 এবং 300-র মধ্যে সম্পর্ক পেলাম সি পয়েন্ট। তারপর হচ্ছে পরবর্তীতে 400 এবং 6, তাহলে 6 হচ্ছে এখানে, যেখানে 6 ধরলাম। এই যে 6 এবং 400-র মধ্যে একটা পয়েন্ট, এই পেলাম ডি। এখন এই এ বি সি ডি বিন্দু যোগ করে যে রেখাটি পাবো, সেটাই হবে প্রান্তিক উৎপাদন রেখা বা এমপি। তাহলে দেখা গেল আমরা এইভাবে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন রেখা গ্রাফ থেকে অঙ্কন করতে পারি। পরীক্ষার সময়, বিশেষ করে বোর্ড পরীক্ষায় অবশ্যই এই ধরনের প্রশ্ন 1-2টা থাকে। তো আমরা এটা আরও প্র্যাকটিস করব যখন, বিশেষ করে বইয়ের অনুশীলনী থেকে আমরা বিভিন্ন তথ্য নিয়ে এই যে মোট উৎপাদন রেখা এবং প্রান্তিক উৎপাদন রেখা অঙ্কন করা প্র্যাকটিস করব। ঠিক আছে, এবার আসো আমরা পরবর্তী টপিকস নিয়ে আলোচনা করি। আর এবারের টপিকস হচ্ছে টিপি, এপি এবং এমপির মধ্যে সম্পর্ক, অর্থাৎ মোট উৎপাদন, গড় উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের সম্পর্ক। আচ্ছা, এই সম্পর্কটা মূলত আমাদের উপযোগ চ্যাপ্টারের মোট উপযোগ, গড় উপযোগ এবং প্রান্তিক উপযোগের যে সম্পর্ক ছিল, এই একই রূপ, শুধু এখানে নামের পরিবর্তন।
তো এই অবস্থা, এই টপিকসটা বোঝার জন্য আমরা একটা গ্রাফ চিন্তা করি। সেটা হচ্ছে, গ্রাফটা হবে এইরকম, যেখানে এক পাশে উৎপাদন এবং অন্য পাশে উপকরণ অর্থাৎ শ্রম ও মূলধন বিবেচনা করা হয়েছে। এখানে দেখো, এখানে যে টিপি রেখা, যেটা একটু আগে আমরা অঙ্কন করেছিলাম, এই যে গোল হয়ে একটু অবতল আকৃতির, সেটা হচ্ছে টিপি। তারপরে হচ্ছে এপি। এপি হচ্ছে এই যে প্রথমে নিচ থেকে যেটা নিচের দিকে যেটা যায়, এখানে ক্রস করে এই যে এপি রেখা, এবং এমপি রেখা হচ্ছে এই যে উপর দিয়ে ওঠে, তারপর এখানে ছেদবিন্দু হয়ে সোজা নিচের দিকে চলে আসলো, এটা হচ্ছে এমপি রেখা। আচ্ছা, এইখানে দেখো শ্রমের প্রাথমিক L1 পরিমাণ নিয়োগের সময়ে এই যে টিপিইউ ক্রমবর্ধমান হারে বৃদ্ধি পাচ্ছে, তারপরে এপিও বৃদ্ধি পাচ্ছে, এমপিও বৃদ্ধি পাচ্ছে। এখানে লক্ষণীয় যে টিপি যখন ক্রমবর্ধমান হারে বাড়ে তখন এপিও বাড়ে, এমপিও বাড়ে। তবে এমপি অর্থাৎ প্রান্তিক উৎপাদন গড় উৎপাদনের উপরে অবস্থান করে, তাই অর্থাৎ প্রান্তিক উৎপাদন গড় উৎপাদন হচ্ছে বেশি হারে বাড়ে। বোঝা গেল? এটি হলো প্রথম সম্পর্ক। দেখো, টিপি ক্রমবর্ধমান হারে বাড়লে এপি, এমপি এবং এপি উভয় বাড়ে, তবে এমপি রেখা এপির চেয়ে বেশি হারে বাড়ে। বোঝা গেল? এই যে এখানে দেখো, এপিটা এমপির এমপিটা এপির উপর অবস্থান করতেছে, তার মানে এমপি এপির চেয়ে বেশি হারে বৃদ্ধি পাচ্ছে। তারপর দেখো, এটা হলো প্রথম পর্যায়ে ও L1 পরিমাণ শ্রম আমি নিয়োগ করলাম, এর দ্বারা এই উৎপাদনের এই সম্পর্ক বোঝা গেল। তারপর যখন L2 পরিমাণ শ্রম অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে শ্রম নিয়োগ করব, তখন টিপি ক্রমবর্ধমান থেকে ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, অর্থাৎ আগের যে ঊর্ধ্বমুখী ছিল এখন আর ঊর্ধ্বমুখী নাই, এখন নিম্নমুখী হারে বৃদ্ধি পাচ্ছে টিপি। তো এর সাথে এপি দেখো, এপিও হ্রাস পাচ্ছে এবং এমপিও হ্রাস পাচ্ছে, অর্থাৎ টিপি যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তখন এপি এবং এমপি উভয়ই হ্রাস পায়। তবে এপির চেয়ে অধিক হারে হ্রাস পায়। এপি যেভাবে হ্রাস পায় এমপি তার চেয়ে বেশি হারে হ্রাস পায় বলে এমপি রেখা এপি রেখার নিচে অবস্থান করতেছে। এই যে এটি হলো 2 নম্বর সম্পর্ক। এখানে দেখো, টিপি যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে, এই চিহ্ন দ্বারা আমরা বৃদ্ধিকে সংক্ষেপে প্রকাশ করলাম। টিপি যখন ক্রমহ্রাসমান হারে বাড়ে এপি এমপি উভয়ই হ্রাস পায়, তবে এমপি এপি এর চেয়ে বেশি হারে হ্রাস পায়। বোঝা গেল? এই চিত্রটা দেখে আমরা এই বিষয়টা আমরা চিহ্নিত করলাম। তারপর দেখো, তৃতীয় পর্যায়ে যখন শ্রম আরও নিয়োগ করা হবে, তখন টিপি এই পয়েন্টে টিপি সর্বোচ্চ হয়, অর্থাৎ মোট উৎপাদন সর্বোচ্চ হয়, তখন এপি হ্রাস পায় এবং এমপি তখন শূন্য হয়ে যায়। এই যে দেখো, এমপি রেখা এই L2-তে এখানে ছেদ করেছে, ভূমিকে ছেদ করেছে বলে এখানে মান শূন্য, অর্থাৎ টিপি যখন সর্বোচ্চ হয় এমপি তখন শূন্য। বোঝা গেল? তারপরে এরপরও যদি আরও শ্রম নিয়োগ করা হয় তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে, তখন টিপি সর্বোচ্চ পর্যায়ের পরে আরও যদি উপকরণ নিয়োগ করি, তখন শ্রমের নিয়োগের দ্বারা বা শ্রম ও মূলধনের নিয়োগের দ্বারা উৎপাদন হ্রাস পাবে। এই যে টিপি রেখা এই ই বিন্দুর পরে টিপি হ্রাস পাচ্ছে, এর ফলে এপি তো হ্রাস পাচ্ছেই, লক্ষণীয় যে এখানে এমপি ঋণাত্মক হয়ে যাচ্ছে, অর্থাৎ ভূমিয়কের নিচে অবস্থান করতেছে। তার মানে বোঝা যায় এই টিপি সর্বোচ্চ অবস্থার পরে যদি শ্রম আরও নিয়োগ বৃদ্ধি করা হয় তখন এমপি ঋণাত্মক হয়ে যাবে। এটাই হচ্ছে টিপি, এপি এবং এমপির 4 নম্বর সম্পর্ক। টিপি যখন টিপি সর্বোচ্চর পরে হ্রাস পেলে এমপি ঋণাত্মক হয়ে যায়। বোঝা গেল? তাহলে এটা যদি তোমরা কয়েকবার প্র্যাকটিস করো, আমার মনে হয় এটাও তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তবে অবশ্যই এই গ্রাফটার দিকে ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো, আমরা যে প্রান্তিক উৎপাদন, মোট উৎপাদন শিখলাম, তো একজন অর্থনীতিবিদ এটার একটা বাস্তব প্রমাণ দিলেন। বাস্তব প্রমাণটা সেটা আমরা পরে বলবো, তবে এ সম্পর্কে তোমাদের একটু ধারণা দিচ্ছি।
মনে করো আমাদের একটা জমি, সেখানে আমরা মূলধন যেটা আছে সেটা তো ব্যবহার করছি, সাথে শ্রমও ব্যবহার করছি। এখন প্রাথমিক অবস্থায় আমরা যখন শ্রম এবং মূলধন নিয়োগ করব তখন তো এক ধরনের উৎপাদন পাবো। তো আমরা আরও বেশি উৎপাদন পাওয়ার জন্য আরও বেশি শ্রম নিয়োগ করলাম, তাহলে আরও উৎপাদন বাড়লো। তৃতীয় পর্যায়ে যখন আবারও শ্রম নিয়োগ করব, তখন জমির যে ফসল, জমির কিন্তু একটা নির্দিষ্ট উর্বর ক্ষমতা আছে, সে ইচ্ছা করলেই আনলিমিটেড ফসল আমাদেরকে দিতে পারে না, তার একটা সীমাবদ্ধতা আছে উর্বরতার। এখন এই সীমাবদ্ধতার কারণে এক পর্যায়ে শ্রম যদি আমরা অনেক পরিমাণ শ্রমও নিয়োগ করি, কিন্তু সেখান থেকে আর অতিরিক্ত উৎপাদন আসবে না। এই বিষয়টাই একজন অর্থনীতিবিদ প্রথম ব্যাখ্যা দান করেন। আর যে বিধিটার, তার নাম অনুসারে বিধিটা তিনি ব্যাখ্যা করেন, যেটার নাম হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। ঠিক আছে। আর যে অর্থনীতিবিদ প্রথমে ধারণা দেন তার নাম হচ্ছে টার্গো। তার নাম কি? টার্গো। বোঝা যাচ্ছে নাম শুনে এগুলো বাঙালি কোনো নাম নয়, এগুলো অবশ্যই ফ্রান্সের নাম। ওকে, তো তিনি একজন ফরাসি অর্থনীতিবিদ। তো তিনি প্রথম এই ধারণাটা প্রদান করেন এবং তার এই ধারণাকে পরিমার্জিত করে, অর্থাৎ তার এই তরকারিটাকে, আলফ্রেড মার্শাল নামক যে অর্থনীতিবিদ আছেন, এটাকে একটু মশলা টশলা দিয়ে মানুষের বোঝার উপযোগী করলেন। তাহলে এই বোঝা গেল যে এই বিধিটা প্রদানকারী হচ্ছেন টার্গো এবং এটার পরিমার্জনকারী হচ্ছে আলফ্রেড মার্শাল। তো এই বিধিটার জন্য প্রথমে আমাদের ওই যে প্রান্তিক উৎপাদন, যেহেতু প্রান্তিক উৎপাদনের কথা বলা আছে, এই তাহলে প্রান্তিক উৎপাদন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। সেটা তো আমরা নিয়ে গেছি অলরেডি। প্রান্তিক উৎপাদনটা কি? অতিরিক্ত উপকরণ নিয়োগের দ্বারা মোট উৎপাদন যে পরিবর্তন হয় সেটা হচ্ছে প্রান্তিক উৎপাদন। এখন আসো আমরা তাহলে এই বিধির মূল বক্তব্যে চলে আসি। তো এই বিধির মূল বক্তব্য হচ্ছে যে কৃষিক্ষেত্রে অন্যান্য উপকরণ অর্থাৎ কলাকৌশল স্থির রেখে অতিরিক্ত মূলধন ও শ্রম যদি নিয়োগ করে, খরচের তুলনায় অতিরিক্ত উৎপাদন ক্রমশ হ্রাস পেতে থাকে। অর্থাৎ মূলধন ও শ্রম যে হারে নিয়োগ করা হয়, তার অতিরিক্ত যে উৎপাদন আমরা পাবো সেটা ক্রমেই হ্রাস পেতে থাকবে। অর্থাৎ প্রান্তিক উৎপাদন ক্রমেই হ্রাস পেতে থাকবে। ঠিক আছে। তাহলে উৎপাদনের উপকরণ নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদন হ্রাসের এই যে সম্পর্ক, এই সম্পর্কটি বলা হয় ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। তাহলে এবার আসো, এই বিধি অবশ্যই কিছু অনুমিত শর্তের অধীন। আর তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে এটি অবশ্যই স্বল্পকালে বিবেচিত। স্বল্পকালে আমরা বুঝি যেখানে স্থির উপকরণ থাকবে এবং পরিবর্তনশীল উপকরণও থাকবে। তো এরকম একটা স্থির এবং পরিবর্তন উপকরণ সহ অর্থাৎ স্বল্পকাল সময় বিবেচ্য। দ্বিতীয় হচ্ছে ভূমির পরিমাণ স্থির থাকবে, উৎপাদন কলাকৌশল স্থির থাকবে। তারপর হচ্ছে মূলধন ও শ্রম পরিবর্তন করা যাবে। ঠিক আছে। এখন এর আলোকে আমরা এই বিধিটি আলোচনা করার জন্য একটি চিত্র বিবেচনা করব। এখন আমরা প্রথমে যে রেখাচিত্রটা অঙ্কন শিখেছিলাম, ওই তথ্যটা ব্যবহার করেই এই বিধিটা আলোচনা করার বা ব্যাখ্যা করার চেষ্টা করব। এখানে দেখো, আমরা যে চার্টটা নিয়েছিলাম, এই চার্টের মধ্যে তথ্যগুলো আছে মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদনের তথ্য, এবং এই যে মোট উৎপাদন রেখা এবং তার থেকে প্রান্তিক উৎপাদন রেখা এখানে অঙ্কন করা হয়েছে। এখন এই দুই চিত্রটা আমরা একটা রেখাচিত্রের মধ্যে প্রকাশ করতে পারি। সেটা হচ্ছে দুই চিত্র একত্রিত করলে আমরা এরকম চিত্রটা পাবো। সেখানে দেখো, এখানে টিপি রেখা, এটা হচ্ছে আমাদের টিপি রেখা, এবং এটা হচ্ছে এমপি রেখা। ঠিক আছে। যেখানে উৎপাদন উপকরণের বিভিন্ন পরিমাণ নিয়োগের দ্বারা কি পরিমাণ মোট উৎপাদন এবং প্রান্তিক উৎপাদন পাবো সেখানে নির্দেশ করা হয়েছে। আমরা একবার এই গ্রাফটার সাথে মিলিয়ে দেখি। এখানে প্রথমে মোট উৎপাদন যখন 100, তখন শ্রম নিয়োগ যখন 100 তখন 12, তারপরে যখন 200 তখন 22, যখন 300 তখন 30, যখন 400 তখন 36। এটাই এ বি সি ডি বিন্দুতে দেখানো হয়েছে। দেখো, যখন শ্রম নিয়োগ 100 তখন মোট উৎপাদন 12, যা এ বিন্দু। আবার যখন 200 তখন মোট উৎপাদন 22, আবার যখন 300 তখন মোট উৎপাদন 30,
যখন 400 মোট উৎপাদন তখন 36। এইভাবে যখন 100 একক তখন প্রান্তিক উৎপাদন হয় 12। এই যে এই বিন্দুতে 100 এবং 12-এর মধ্যে সম্পর্ক। যখন 200 একক তখন 10, এই যে 10, এটা এই 10 এবং 200-এর মধ্যে সম্পর্ক। যখন 300 একক তখন 8, যখন 400 একক তখন 6। এই যে এখানকার 6 এই পয়েন্টে D1 দ্বারা দেখানো হয়েছে। এভাবে এই যে রেখাটা অঙ্কন করলাম সেটা হচ্ছে এমপি রেখা। এখানে লক্ষণীয় যে এদিকে যতই পরিমাণ নিয়োগ শ্রমের বা মূলধনের নিয়োগ বৃদ্ধি করা হচ্ছে, উৎপাদন ক্রমেই বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। কিন্তু এর সাথে সম্পর্কিত যে প্রান্তিক উৎপাদন সেটা ক্রমেই হ্রাস পাচ্ছে। যেমন 12 ছিল প্রথমে, তারপর হয়েছে 10, তারপর 8, তারপর 6। তো এই প্রান্তিক উৎপাদন উপকরণ নিয়োগের সাথে প্রান্তিক উৎপাদন ক্রমে হ্রাসের যে সম্পর্ক, এই সম্পর্ক বা বিধি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি। এখন এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধি যদিও এটা অনেকটাই বাস্তবের সাথে মিল খুঁজে পাওয়া যায়, তবুও এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই এর ব্যতিক্রম পাওয়া যায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে এই বিধিটি কার্যকর হয় না। সেক্ষেত্রে কয়েকটি অবস্থা হচ্ছে উৎপাদনের প্রাথমিক পর্যায়। অর্থাৎ উৎপাদনের যখন একটা মিল বা ফ্যাক্টরি প্রাথমিক পর্যায়ে থাকে, তখন যতই উপকরণ নিয়োগ করা হয় তার উৎপাদন ততই বৃদ্ধি পেতে থাকে। কারণ এটা তখন প্রাথমিক পর্যায়ে তার উৎপাদন ক্ষমতা ক্রমেই বৃদ্ধি পায়। তো সেক্ষেত্রে ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির যে মূল বক্তব্যটি সেটি কার্যকর হয় না। দ্বিতীয় হচ্ছে উৎপাদন কৌশল পরিবর্তন। যেমন আমাদের গ্রামে আগে হাল চাষ করে জমি চাষ করা হতো। এখন ওই অবস্থায় তখন এই বিধিটি কার্যকর ছিল। তো এখন যদি এই জমিতে আধুনিক যন্ত্রপাতি বা কৃষি যন্ত্রপাতি ব্যবহার করা হয়, তখন ক্রমেই এর উৎপাদন আমাদের 10 বছর আগে যেই পরিমাণ ফসল হতো এখন অবশ্যই বৃদ্ধি পাচ্ছে। ফলে এই ক্ষেত্রেও অর্থাৎ উৎপাদন কৌশল পরিবর্তন হলেও এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি অকার্যকর হয়ে যায়। তারপর হচ্ছে উন্নত কৃষি উপকরণ যখন উন্নততর হবে তখন এর উৎপাদন ক্ষমতা অবশ্যই বৃদ্ধি পাবে। তখন উৎপাদন ক্রম হ্রাসমান না হয়ে প্রান্তিক উৎপাদন ক্রমবর্ধমান হয়ে যাবে। এই বিধির ব্যতিক্রম থাকা সত্ত্বেও এই সম্পর্কে একজন অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন বলেন, যাকে আধুনিক অর্থনীতির জনক বলা হয়। তিনি এই বিধি সম্পর্কে মন্তব্য করে বলেছেন যে এই ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধিটি এটি অর্থনীতি এবং প্রযুক্তির একটি মৌলিক বিষয়, ঠিক আছে। তো তোমরা অবশ্যই এই পুরো টপিকসটা আরেকবার বইয়ে দেখে নিবে, তাহলে আমার মনে হয় অবশ্যই অনেকটা পরিষ্কার এবং তোমাদের বোধগম্য হয়ে যাবে।